আসে পুরোটুক আসছে না? ওকে, স্বাগতম সবাইকে। আমাদের লাস্ট ক্লাসটা ছিল হচ্ছে যে ইনভার্টিং নন ইনভার্টিং এটার প্রমাণ এবং এই রিলেটেড ম্যাথ কিছু আমরা করিয়েছিলাম। আর আজকে হচ্ছে আমরা দেখব যে ভোল্টেজ ফলোয়ার সার্কিট কীভাবে অপ এম্প দিয়ে তৈরি করা হয়। তো ভোল্টেজ ফলোয়ার সার্কিট আসলে কি, এটার নাম থেকেই বোঝা যায় যে ভোল্টেজ ফলো, যা ইনপুট থাকবে ওইটাই আউটপুটে ফলো করবে, মানে সেম ভোল্টেজই পাওয়া যাবে। আমরা যে নন ইনভার্টিংয়ের যে ছবিটাকে দেখছিলাম, এখানে হচ্ছে আমাদের ইনপুট রেজিস্ট্যান্স এটাকে ছিল R1, ফিডব্যাক রেজিস্ট্যান্স ছিল RF। এখন আপনি যদি R1-এর ভ্যালুটা ইনফিনিটি করে দেন, ইনফিনিটি করে দেওয়া মানে কি, ওদের কাট করে দিলেন, আলাদা করে দিলেন, ফেলে দিলেন, তাহলে এখানে কী হয়ে যাবে, R1টাকে চলে যাবে। এবং RFটা যেটা, সেটার ভ্যালু যদি 0 করে দেন, 0 করে দেওয়া মানে কি, শর্ট করে দেওয়া না, তাহলে শর্ট করে দিলেন, আর বাকি সব কিছু সেম রাখলেন, তাহলে আপনার ছবিটা কি আসতেছে, ভোল্টেজ ফলোয়ার সার্কিটের। তাহলে ভোল্টেজ ফলোয়ার সার্কিটের ক্ষেত্রে RF-এর ভ্যালুটা কত, 0, এবং R1-এর ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি। সামনেরটা প্লাস মানে হ্যাঁ, আর এটা তো ইনভার্টিং, কারেন্ট তো যাবে না, এটার মধ্য দিয়ে তো কোনো কারেন্ট যাবে না। তো এইখানে যে ভোল্টেজটা ছিল, এই ভোল্টেজটাই কি থাকবে, এখানে পাওয়া যাবে না, তাহলে এই ভোল্টেজটাই কি এখানেই থাকবে। তার মানে ইনপুটে যা ভোল্টেজ, আউটপুটে কি সেম ভোল্টেজ আসছে, তাহলে আউটপুট আর ইনপুট ভোল্টেজটা কি থাকতেছে, সেম থাকতেছে। তাহলে ভোল্টেজ ফলোয়ার সার্কিটে ইনপুট এবং আউটপুট সেম থাকবে এবং ওদের সার্কিটটা হবে এরকম। ক্লিয়ার? এটাকে বাফার সার্কিট বলা যায়। এখন এটার ইউজ কোথায়, ধরেন বড় বড় দুইটা সার্কিট আছে, একটা সার্কিটের আউটপুট আর একটা সার্কিটের ইনপুট হয়ে গেছে, তখন হঠাৎ কোনো একটা বড় সার্কিটের সমস্যা হলো, তাহলে আপনি ছোটো সার্কিট আরেকটা বড় সার্কিটে কি সাথে সাথে ইফেক্ট পড়ে যাবে না, তাই মাঝখানে আপনি একটা ভোল্টেজ ফলোয়ার দিলে ওটা কি কন্ট্রোলিং বা আইসোলেশন আমার হেল্প হবে। সো এই জন্য হচ্ছে বিভিন্ন সার্কিটে এই ভোল্টেজ ফলোয়ার সার্কিট বা হচ্ছে বাফার সার্কিটগুলি ইউজ করা হয়, ইনপুট এবং আউটপুট সেম হবে এই সার্কিটটা। হ্যাঁ, না ইন্ডাক্টর তো অন্য জিনিস, না এটা তো ভোল্টেজ স্থির না, যা ইনপুট থাকতেছে তাই আমি আউটপুট পাচ্ছি। তো এটা বেসিক্যালি কন্ট্রোলিং এবং সেফটির জন্য কাজে লাগতে পারে, মানে বেসিক্যালি হচ্ছে আইসোলেশনে হেল্প করে, সার্কিট আইসোলেশনে হেল্প করে। যেমন আমরা এই আইসোলেটর পাওয়ার দেওয়ার আগে আমাদের একটা ইন্ডাক্টর ব্যবহার করে 3 ফেজের। আপনি সাবস্টেশনে চলে যাচ্ছেন, সাবস্টেশনের সাথে মিলান না, একটা আইসোলেটরে একটা প্যানেল করে সেফটি জন্য সেম অর্ডার, মানে ভোল্টেজ স্তরে মানে কি আনব্যালেন্স যাতে না হয়, এটা একটা ইন্ডাক্টর, মানে ভিতরে একটা ট্রান্সফরমার নিয়ে কাজ করে, আসলে ট্রান্সফরমার। আচ্ছা, তো আমরা আউটপুট তাই পাবে, জাস্ট একটা ব্যালেন্স হবে, মানে এটার ভোল্টেজটা কি হবে, আনব্যালেন্স হবে, মানে হাই ভোল্টেজ আসলো ভোল্টেজ আসবে। আচ্ছা, ওইটার এটা সেম না। ওকে, এখানে ইনপুট যা দিচ্ছেন হুবহু সেম আউটপুট আসতেছে, এখানে ভোল্টেজ ব্যালেন্সিংয়ের কোনো ইস্যুই আসতেছে না, বুঝে গেছে? আচ্ছা, তো এরপর হচ্ছে সামিং অ্যাম্প্লিফায়ার। তো সামিং অ্যাম্প্লিফায়ারটা কি? আচ্ছা, কোর্সের নামই লিখি নেই। সামিং অ্যাম্প্লিফায়ারটা কি একটু যদি খেয়াল, এতটুকু পর্যন্ত কি দেখা যায়? এটা কি ছিল? নর্মাল একটা ইনভার্টিং কানেক্টিং অ্যাম্প্লিফায়ার ছিল না? নর্মাল একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ছিল।
যেখানে ইনপুট ভোল্টেজ ধরেন V1 ছিল, আমি আউটপুটের ইকুয়েশনটা কি লিখতাম, V আউটপুট সমান সমান মাইনাস RF/R1 ইন্টু V1, এটা না? এটা কি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, এটা আউটপুট ইকুয়েশন কি এটা আসতো, ঠিক আছে। এখন এইটার সাথে আপনি আরেকটা রেজিস্ট্যান্স যোগ করে দিলেন, ভ্যালু দিলেন R2, রেজিস্ট্যান্স হচ্ছে V2, ঠিক আছে, আসলো। তাহলে এখানে V2 গেল, V1 গেল, V2 গেল, তো এরপরে এখানে আরেকটা রেজিস্ট্যান্স, তাহলে এখানে আউটপুটটা কি আসবে, তাহলে প্রথমটার জন্য আউটপুটটা আসছিল, পরে কি আরেকটা ইনভার্টিং কানেকশন না, তাহলে এটার জন্য আউটপুট কি আসবে, আউটপুটটা RF/R2 ইন্টু কত আসবে, V2 আসবে না আউটপুট। তাহলে এখানে আরেকটা রেজিস্ট্যান্স অ্যাড করলেন ইনভার্টিং সাইডে R3, সেটা হচ্ছে V3, তাহলে এটা কত আসবে, মাইনাস RF/R3 ইন্টু কত আসবে, V3। এবং সবগুলি একসাথে অন করলে কি জিনিসটা যোগ আকারীভাবে দেখাবে না? সো এইটাই হচ্ছে আমার সামিং অ্যাম্প্লিফায়ার, মানে আমার ইনপুট যেগুলো আছে প্রত্যেকটাকে সে যোগ করে দেখাচ্ছে, বুঝা গেছে? তাহলে সামিং অ্যাম্প্লিফায়ারের আউটপুট ইকুয়েশন কি হবে, এটা সবাই তোলেন। তো আপনার এরকম ইনভার্টিং থেকে আমি সামিং অ্যাম্প্লিফায়ার তৈরি করতে পারি। তাহলে সামিং অ্যাম্প্লিফায়ার গেল, সামিং অ্যাম্প্লিফায়ার এখানে ম্যাথ আছে একটা, আচ্ছা এখন একটা ম্যাথ আপনারা প্র্যাকটিস করেন। এরকম একটা সামিং অ্যাম্প্লিফায়ারের ধরেন V1, V2, V3, R1, R2, R3, ওদের ভ্যালু দেওয়া আছে। V1 এর ভ্যালু 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, R1 এর ভ্যালু হচ্ছে 500 কিলো ওহম, R2 এর ভ্যালু 1 মেগা ওহম, R3 এর ভ্যালু 1 মেগা ওহম, এবং RF এর ভ্যালু দেওয়া আছে, RF এর ভ্যালু দেওয়া আছে 1 মেগা ওহম, 1 মেগা ওহম। তো আউটপুট কত হবে সেটা বের করেন। টোটাল একবারে বের করবেন, ইকুয়েশনে বসাবেন, ইকুয়েশনে বসিয়ে ভ্যালুটা বের করবেন। করেন সবাই।
মেগা সব মেগা ওহম। কত আসছে সবাই করছেন? করা হয়েছে? ভি আউটপুট এটা আসবে -7 ভোল্ট। দেখেন আসছে কিনা, ইকুয়েশনে বসায় দেন। 1 কিলো থেকে মেগাতে কিভাবে যাবেন? কিলোকে 1000 দিয়ে ভাগ দিলে কি মেগা হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ 0.5 আসবে। এবার সব জায়গায় সূত্রে বসায় দেন, তাহলে দেখবেন অ্যান্সার এসে গেছে। ওকে, এটা আসবে -0.7 ভোল্ট। এটা টোটাল ভোল্টেজটা আসবে -0.7 ভোল্ট। এরপর এখানে একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটটাতে বলে দেওয়া আছে, এতক্ষণ কি আমরা আউটপুট বের করেছি না? এখন আমাদের আউটপুট বলে দেওয়া আছে, বলা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স কত। ধরেন আমার বলে দেওয়া আছে V0 সমান 2V2 2V1 2V1 প্লাস 3V2 দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, এবং RF এর ভ্যালু বলে দিছে 6 কিলো ওহম। RF এর ভ্যালু কত? 6 কিলো ওহম। V0 এর ভ্যালু বলে দিছে 2V1 আর 3V2। ফাইন্ড R1 and R2। R1 আর R2 এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তো এরকম ভ্যালু বের করতে বলা হয় মানে কি সার্কিটটা ডিজাইন করতে বলা, মানে এরকম একটা সার্কিট আমার ভ্যালুগুলো এখানে আমি বসিয়ে দিতে হবে কত কত হয়। তো এটা একটা ডিজাইন প্রবলেম। তো আউটপুটের ইকুয়েশন ওরা দিয়ে দিছে কত? 2V1 প্লাস 3V2। আমার এমনি নর্মালি আউটপুটের ইকুয়েশনটা কীরকম হয়? V0 সমান মাইনাস RF বাই R1 ইন্টু V1 মাইনাস RF বাই R2 ইন্টু
V2, ঠিক আছে। এখন একটু যদি খেয়াল করেন এইটা আর এইটাকে আমি সমান ধরতে পারি না, যেহেতু আমার জিনিসটা সেম আনতে হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে 2V1 সমান সমান আসবে কত, মাইনাস RF/R1 ইন্টু V1। আমার যেহেতু বলে দিছে আউটপুট এটা, আমার ইকুয়েশন এটা, তাহলে এটা সমান সমান এটা হবে। তাহলে 2V1 সমান সমান মাইনাস RF/R1 ইন্টু V1 হইল না, ঠিক আছে। এখন একটু যদি আমি খেয়াল করি, সোর্স নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, রেজিস্ট্যান্স কি নেগেটিভ হতে পারে? পারে না। তাহলে এইখানে 2 থাকলো, এই V1 চলে গেল, RF/R1 থাকলো, এই V1টা কি হয়ে গেল আমার মাইনাস। সোর্স আমার মাইনাস হতে পারে, ক্লিয়ার? তাহলে আমার রেজিস্ট্যান্স বের করতে বলা হয়েছে না, তাহলে এখান থেকে এইগুলি যদি আমি সরিয়ে দেই, তাহলে আমি রেজিস্ট্যান্সটা কি করতে পারবো, 2 সমান সমান RF/R1 করতে পারবো না। এবং এইখান থেকে R1 এর ভ্যালুটা কত আসবে, R1 সমান সমান RF/2, RF এর ভ্যালু 6, তাহলে 2, তাহলে এটা আসবে কত, 3 কিলো ওহম। ক্লিয়ার? তোলেন সবাই এটা। সেমভাবে যারা এটা বুঝছেন, R2 এর ভ্যালুটা বের করেন। হ্যাঁ, আগের খালি মান বসাবেন। আসেন, আগের ম্যাথটা থেকে আমরা কি ইউনিট কোনটা রাখবো, কিলো? এটাকে কিলোতে করে ফেলো, তাহলে এটা ভাগ 1000 করলে মেগা ওহম আসে গেল সব। সবগুলো কি মেগাতে রাখবো? হ্যাঁ হ্যাঁ, এটা হিসাব করলে কি কত আসে, RF এর ভ্যালু কত আসে, RF হচ্ছে 1, তাই না, 1 ডিভাইডেড বাই কত, 0.5, V1 কত, 1। আচ্ছা, তারপর আসতেছে কত, V2, তাহলে মাইনাস এটা কত, 1 ডিভাইডেড বাই কত আসে, 1 না, ইন্টু V2 কত, 2, ঠিক আছে। এরপর মাইনাস, এরপর কত আসলো, 1 ডিভাইডেড বাই কত আসে, 1 ইন্টু কত, 3 না। তাহলে 0.1কে ভাগ করলে কত হয়, উপরে আসবে 2 এসে যাবে আর কি। হ্যাঁ, এটা আসবে কত, 2, এটা আসবে কত, 3, 3 আর 2 5, আর 2 হচ্ছে -7। কিলোতে নিলে স্যার 1000 দিয়ে ভাগ করতে হবে? হ্যাঁ, কিলোতে নিলে, কিলো না মেগা ওহমে নিলে 1000 দিয়ে ভাগ করতে হবে। কিলোতে নিলে গুণ, আর মেগাকে যদি কিলোতে নেন তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 500 কিলো হলে এটা হবে 1000 কিলো হয়ে যাবে, 1000 কিলো হয়ে যাবে। কিলোতে নিয়ে করলে একই জিনিসই আসবে, একটা রাখলেই হবে, কিন্তু সেম ইউনিট রাখতে হবে, তাহলে কাটাকাটি যাবে, না হলে আবার ভুল হবে। আচ্ছা, এই ম্যাথের ক্ষেত্রে R1 এর ভ্যালু আসছে 3 কিলো ওহম, কেউ R2 এর ভ্যালুটা বের করেন তো। ওকে, করেন। টু কিলো ওহম, গুড। কে করছেন? গুড। এই ক্ষেত্রে কি হবে, 3V2 সমান সমান হবে মাইনাস RF/R2 ইন্টু আসবে V2। এখন আমি সোর্সকে নেগেটিভ বানাই দিচ্ছি, তাহলে 3V2 সমান সমান আসলো RF/R2 ইন্টু মাইনাস V2। তাহলে সোর্স যদি চলে যায়, তাহলে এখান থেকে থাকবে 3 সমান সমান 6 ডিভাইডেড বাই R2, তাহলে R2 এর ভ্যালু আসবে 2 কিলো ওহম। R2 এর ভ্যালুটা আমি পাবো 2 কিলো ওহম।
এই জিনিসটা এটা দিছি কোনটা দিছি এই যে হয়েছে তো 2 কিলো ওহম ঠিক আছে 1 কিলো 3 কিলো গুড। হ্যাঁ এখানে খালি ভ্যালুগুলো বসান, বেল বসে দিলাম কিন্তু হ্যাঁ ভ্যালু বসান দেখে দেন। এখানে এটা কত ছিল 0.5 মেগা ওহম না, ঠিক আছে। তাহলে এখানে আপনি বসান আর এফ এর ভ্যালু কত আসছে 1 ডিভাইডেড বাই 0.5 মাইনাস ইন্টু 1, তাই তো। এরপর আর এফ কত 1 ডিভাইডেড বাই 1 ইন্টু কত 2 ভোল্ট মাইনাস 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 3 ভোল্ট। তাহলে 0.5কে উল্টাইলে আপনি পাবেন -2, হ্যাঁ এটা পাবে 2 এটা পাবে 3, তাহলে আসবে -7 ভোল্ট। ওকে সো দেখেন R2 R1 আসছে। তাহলে এখন আমাকে ডিজাইন প্রবলেম মানে কি সার্কিটের ভ্যালুগুলো আমার লিখতে হবে, ক্লিয়ার। তাহলে V1 এর ভ্যালুটা কত হবে এখন? V1টা কি আমি ধরলাম মাইনাস ধরলাম না? একটু সবাই মনোযোগ দিয়ে এই জায়গাটা দেখেন। সবাইকে লেখা শেষ হয়েছে? না হলে একটু স্টপ করেন এবং দেখেন। আমি R1 এর ভ্যালু পেয়েছি 3 কিলো ওহম, আর 2 এর ভ্যালু পেয়েছি কত 2 কিলো ওহম। তাহলে আমি এখানে বসিয়ে দিলাম 3 কিলো ওহম আর 2 কিলো ওহম বসালাম। একটা জিনিস আছে, আমি এটা কখন বসেছিলাম সোর্সগুলোকে কি নেগেটিভ ধরলাম না তখন, তাহলে এইখানে একটা নেগেটিভ হবে এখানে একটা নেগেটিভ হবে, ক্লিয়ার। এই নেগেটিভ সাইনগুলো তখন দিয়ে দিতে হবে যদি পরীক্ষা এরকম ডিজাইন প্রবলেম আসে। হ্যাঁ ওকে সবাই তুলেন এটা। অঙ্ক প্লাস ডিজাইন দুইটাই তো স্যার হবে। হ্যাঁ এটা অঙ্ক মানে ডিজাইনটাই আপনি অঙ্ক দিয়ে বের করছেন। তাহলে স্যার এটা কোশ্চেনটা কি ডিজাইনটা আমাকে কোশ্চেনটা থাকবে এরকমই যে এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে ভি আউটপুটে, এখান থেকে বলা হবে যে R1 R2 বের করেন। তো R1 R2 বের করলাম কিন্তু শর্ত কি ছিল সোর্সগুলো কি মাইনাস হচ্ছে, এটা পরবর্তীতে মাইনাস কিন্তু যদি আমার ওই উপরেই মাইনাস থাকতো -2V1 -3V2 তাহলে কি আর মাইনাসটা আসতো? তাহলে আর আসতো না। আমার এখানে যে শুরুতে ছিল 2V1 + 3V2 এটা কিন্তু আর মাইনাস আসতো না। যদি এখানে যদি মাইনাস থাকতো তাহলে এই মাইনাস কাটাকাটি চলে যেত অটোমেটিক, কিন্তু সোর্সে আর তখন মাইনাসটা আসতো না, কিন্তু এখন আসছে। মাইনাস না দেওয়ার কারণে আমাদের মাইনাস সোর্সের আগে মাইনাসটা অ্যাড করা লাগছে। যদি -2 দিতেন তাহলে আমার মাইনাস কাটা যেত। তাহলে সোর্সের আগে মাইনাস দেওয়া দরকার ছিল না। এটা যদি মানে একাতে না করে সেটাই যে করা যায় তাহলে কি হবে না? কীভাবে? যে মানে আমি হ্যাঁ না কোনো সমস্যা নেই। হ্যাঁ হয়েছে তো গুড, এটা কিলোতে দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নেই। ওকে মুছলাম। এই টাইপের প্রবলেমগুলি এগুলি কি ইনভার্টিং নন ইনভার্টিং এবং সামিং এই তিনটা থেকে কিন্তু আসতেছে। হ্যাঁ এইগুলো দিলে তো ঘুরে দেবো এই এতগুলি মানে পড়াইলে আমি তিনটা, আসল তো দুইটা। পড়াইছেন কি স্যার প্রত্যেকটা মধ্যে দেখেন কয়েকটা কোশ্চেন আপনি কোশ্চেনের প্যাটার্ন দেখেন কয়টা আছে একটা প্রমাণ। হ্যাঁ প্রমাণের মধ্যে মানে ইনভার্টিং নন ইনভার্টিং তাহলে কয়টা হলো দুইটা। আর হলো ওইটা কম আবার মেয়াদ আছে দুইটা ভিতরে চারটা। হ্যাঁ আবার সামিং এর এটা হলো সামিং তো আর প্রমাণ নাই, সামিং তো ইনভার্টিংই আসলে। দুইটা মেয়াদ আছে যাই হোক। হ্যাঁ আরও দুইটা ম্যাথ আছে, আরও তো অনেকগুলো প্রায় 10-12টা। ম্যাথ তো করতে হবে না। ম্যাথ করবো কিন্তু একটা হেজিটেশন এই প্রমাণ মানে যে কোনো একটা সাইড থেকে প্রমাণ আসলো একটা থেকে ম্যাথ আসলো তাহলে সাজেশনটা ভালো হলো না। প্রমাণ থাকবে ম্যাথও থাকবে। হ্যাঁ মানে একটা জিনিস হলো সামনে থেকে তাহলে প্রমাণ দিয়ে দিলেন পরে থেকে ম্যাথ দিলেন তাহলে আমাদের সাজেশনটা ভালো হলো, আমাদের আর কি করা সহজ হলো, মাথায় থাকলো যে এটা করা সম্ভব। এটাই তো করে দিছি। উল্টাপাল্টা বলে দিবেন তখন তো ঝামেলা হয়ে যাবে। উল্টাপাল্টা কেন দিব? প্যাটার্নই তো দিব। প্রথমে কি থিওরি পড়াই দিলাম না? না স্যার প্রথম ইনভার্টিং থেকে প্রমাণ থাকবে মানে একটা আশা দিলেন প্রমাণ থাকবে। হ্যাঁ প্রমাণ থাকবে।
ওইটার মধ্যে কোনো থাকলো না, ম্যাথ থাকলো না, ঝামেলা শেষ, মানে ম্যাথের টেনশন বাস। না, ম্যাথ দুইটারই থাকবে, ইনভার্টিং এরও ম্যাথ থাকবে, নন ইনভার্টিং এরও ম্যাথ থাকবে। প্রমাণ ইনভার্টিং অথবা নন ইনভার্টিং থাকতে পারে, দুইটার মধ্যে আর কি যে কোনো একটা প্রমাণ একটা থাকতে পারে, দুটোও থাকতে পারে। হ্যাঁ, আর হচ্ছে আইডিয়াল অপ অ্যাম্পের বৈশিষ্ট্য থাকবে, অপ অ্যাম্পের পিন ডায়াগ্রাম থাকবে, এই জিনিসগুলি থাকবে। ওকে, নাম্বার পাইতে হবে, একটু কষ্ট করতে হবে না, নোট করতে হবে, ফ্রি তো নাম্বার দেওয়া যাবে না। ওকে, কিন্তু একটু যদি কেউ চর্চা করে আসেন, আশা করি ভালো মার্কস পাবেন। আমার সাবজেক্টে মোটামুটি 20-25 এরকম মিডে উঠে যায়, 20, 25, 28, 29ও পেয়ে যায়, 30-30ও আছে। 12 বছর যখন আমি নিতাম কোর্স, তখন হচ্ছে অলমোস্ট কত আশা করা যায়। আমাদের সিলেবাস আজকেই শেষ, পাচ্ছেন ওই আরেকটা ক্লাসে সিলেবাস শেষ, আগামী ক্লাসে ইয়া করতে পারেন। ওই স্লাইড ওটা মিডের পরে পড়াবো, দরকার নেই, সিলেবাস হয়তো পড়ার দরকার নেই। 1 থেকে 3 স্লাইড, আর ক্লাসে যা ম্যাথ করেছে এগুলি, ক্লাসে 2টা ম্যাথ করালাম না, ক্লাসে 2টা ম্যাথ, আরও 1টা বা 2টা ম্যাথ করাবো, 20 মিনিট সময় আছে, ওই 2-4টা ম্যাথ, আর এইখানে স্লাইড 1 থেকে 3, আর নাই। বুঝলাম? এত বড় সিলেবাস না, ছোট্ট সিলেবাস, পড়লে 30-30 কাছাকাছি পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তারপর এরপর আমরা একটা ম্যাথ দেখি। ম্যাথটা এরকম, এটা গ্রাউন্ড করে দেওয়া আছে এবং এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে। আপনাকে বলেছে V1 = -0.3 ভোল্ট, তাহলে এই নন ইনভার্টিং কানেকশনে আউটপুট ভোল্টেজটা কত হবে? একটু আগে আমরা যে 2টা ম্যাথ করলাম, ওইটা কি ছিল ইনভার্টিং এর না? সামিং কিন্তু আসলে ইনভার্টিং এরই কয়েকটা। তো এখন আমরা করব নন ইনভার্টিং এর কয়েকটা ম্যাথ। নন ইনভার্টিং এর এখানে কি আছে? নন ইনভার্টিং এ কি পজিটিভের সাথে আমার কি থাকবে? সোর্সটা থাকে, আর ইনভার্টিং সাইডটা কি থাকে? গ্রাউন্ড করা থাকে। আর এর আগের বার কি ছিল? এখানে সোর্স ছিল আর এটা গ্রাউন্ড করা ছিল। তাহলে নন ইনভার্টিং প্রবলেমে বলে দেওয়া আছে V1 = -0.3 ভোল্ট এবং 20 কিলো ওহম R1 এর ভ্যালু, আর F এর ভ্যালু 360 কিলো ওহম। বলা হচ্ছে আউটপুট ভোল্টেজটা কত আসবে। ওকে, বের করেন এটা। এটার পরে আর একটা প্রবলেম করব, ওটা একটু কঠিন, ওইটা করলে আমাদের সিলেবাস শেষ। নেক্সট ক্লাসে একটা সিটি দিয়ে দেন। ওই যে ম্যাথগুলির উপর, শুধু ম্যাথ থাকবে। এই পর্যন্ত কয়টা ম্যাথ করেছি? শুরু আজকে 4টা, আর আগামী আগে হয়তো বা 3-4টা, টোটাল 8টা ম্যাথ। 8টা ম্যাথের উপর পরীক্ষা থাকবে। সিটি সাজেশন দিই, যা পড়ে সিটি সাজেশন, প্রত্যেকটা স্লাইডই সাজেশন। 15টা স্লাইড, 15টা, মানে একবারে সব কোশ্চেন, সব অ্যান্সার। একটা সাজেশন দিতে পারি যে মাঝখানে কয়েকটা লেখা আছে না, অপ এম্পের বিভিন্ন অংশগুলো, প্রত্যেকটা লেখার বিবরণ বাদ, ওইটা লাগবে না। খালি অপ এম্পের 8টা পিনের নাম লাগবে, পিন ডায়াগ্রামটা, এবং হচ্ছে আইডিয়াল অপ এম্পের বৈশিষ্ট্য লাগবে। বৈশিষ্ট্য কয়টা? 3টা না? ইনফিনিট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স 0, তারপর হচ্ছে কারেন্ট ঢুকে না, ভোল্টেজ 2 টার্মিনালের সমান হয়, এই জিনিসগুলি, আর হচ্ছে ওপেন লুপ গেইন ইনফিনিটি, এই জিনিসগুলো। আর এরপরে হচ্ছে জাস্ট ইনভার্টিং ম্যাথ, নন ইনভার্টিং ম্যাথ, আর হচ্ছে সামিং এরই কয়েকটা ম্যাথ, এগুলি। পিন ডায়াগ্রাম, তারপর আইডিয়াল অপ এম্পের বৈশিষ্ট্য, ইনভার্টিং এর প্রমাণ, নন ইনভার্টিং এর প্রমাণ। থিওরিতে এটা তো ম্যাথে প্রমাণ আছে, থিওরিতে দিলেন পিন ডায়াগ্রাম আর 8টা পিনের নাম, আর আপনার বৈশিষ্ট্য 3টা বৈশিষ্ট্য আর কি,
আর মানে আরেকটা বৈশিষ্ট্য মানে আর হচ্ছে প্রমাণ, প্রমাণে যে নন ইনভার্টিং ইনভার্টিং। কত আসছে আউটপুট দেখি। একটু ভুল করছেন, দেখেন কলমটা দেন। এই আউটপুট রিকোয়েস্ট কি এটা হবে? কোন ভোল্টেজ সোর্স আছে এটা না? তাহলে 1 প্লাস RF বাই R1 ইন্টু V1 হবে এটা। এটা কি নন ইনভার্টিং না? ইনভার্টিং হলে এটা ঠিক ছিল। তাহলে হচ্ছে এবার হবে, তাহলে এইটার ইকুয়েশনটা কি পাবো? আউটপুট ইকুয়েশন, ধন্যবাদ চেষ্টা করছেন। এটা আসবে 1 প্লাস RF বাই R1 ইন্টু V1। তাহলে আসবে কত? 1 প্লাস RF 360 ডিভাইডেড বাই R1 20 ইন্টু V1। V1 কত আসতেছে? মাইনাস 0.3। তাহলে এটা কত পাচ্ছি? 1 প্লাস 18 না ইন্টু মাইনাস 0.3, তাহলে 19, 3 19 কত? 57। তাহলে 5 নন ইনভার্টিং দিছি তো প্লাস দেয়া মাইনাস দেওয়ার দরকার নাই স্যার। ভোল্টেজ সোর্স তো মাইনাস, এই জন্য আর কি মাইনাস আসছে। নন ইনভার্টিং এর ক্ষেত্রে তো 1 প্লাস সূত্র দিতে নন, হ্যাঁ 1 প্লাস সূত্র এটা। আমি বলতেছিলাম পরবর্তীতে আসছে এটা সোর্সে দেওয়া আছে জন্য। মাইনাস মানে কোনটা? ও এই যে মাইনাস 0.3 ভোল্ট না, এটার জন্য হওয়ার কথা এটা। তাও ক্যালকুলেশন করে দেখতে পারেন। 18 19 হবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার, মাইনাস 5.7 না? ঠিক আছে। দেখেন এটা আশা করি লাস্ট প্রবলেম। এতক্ষণ আমরা পড়তাম কি ইনভার্টিং দিয়ে সামিং, নন ইনভার্টিং। এখন এমন একটা সামিং অ্যাম্পলিফায়ার যার ইনভার্টিংয়েও ভোল্টেজ আছে, নন ইনভার্টিংয়েও ভোল্টেজ আছে। তাহলে নিয়ম অনুযায়ী কী করব? একবার ইনভার্টিংটা করব, আর একবার নন ইনভার্টিংটা করব, এরপর দুইটা যোগ করে দেব, শেষ। বুঝে গেল? তাহলে আমার টোটাল কি আসবে? আউটপুট আমি কি লিখতে পারি? প্রথম ক্ষেত্রে এখানে এটার নাম দিলাম আমি V01, ঠিক আছে? এটার নাম আমি দিলাম V01, এটার নাম দিলাম V02। তাহলে আমার এই প্রান্ত ধরেন প্রথমে বাদ চলে গেল,
আমার শুধু ইনভার্টিংয়ে সোর্স আছে। তাহলে এইটার জন্য কি আসবে মাইনাস RF কত 2 ডিভাইডেড বাই R1 ইন্টু কত আসবে 2 ভোল্ট, তারপরে কত আসবে মাইনাস RF ডিভাইডেড বাই R1 ইন্টু কত আসবে মাইনাস 1। তাহলে এটা কি আসলো আমার ইনভার্টিং একটা আসলো না? করে দেখেন কত আসে। তো এটা আসবে আমার কত -4, এটা আসবে প্লাস হাফ এরকম নাকি? হ্যাঁ 2/4 তাহলে আসবে মাইনাস হাফ। মাইনাস কি প্লাস হয়ে গেল স্যার? কোনটা মাইনাস? হ্যাঁ এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যাবে। এই যে -1 আর সামনের মাইনাস এই দুটো কি প্লাস হয়ে গেল? গুণ না গুণ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা আমি পেলাম কত V01টা কত আসতো তাহলে -4 আর হাফ কত আসে প্লাস 3.5 আসে। তাহলে প্লাস 3.5 ভোল্ট আমি কোথা থেকে পাচ্ছি? ইনভার্টিং থেকে পাচ্ছি। এরপর আমি কোথা থেকে যাব? নন ইনভার্টিংয়ে। এই নন ইনভার্টিং সাইডটা একটু কঠিন, এইটার হিসাবটা। হ্যাঁ আগে এতটুক তোলেন, এরপর বোঝাচ্ছি। ওই অতটুক দিয়ে আমাদের ক্লাসটা শেষ হবে, আর 2 মিনিট লাগবে। একটু কঠিন প্রবলেম না করলে কেমন দেখা যায়, তাই না? কঠিনও করে দিই, সোজাও থাকলো কঠিনও থাকলো। এটা মুছলাম। হ্যাঁ খালি অ্যান্সারটা মনে রাখি। V01 এটা কত ছিল? 3.5 ভোল্ট। আচ্ছা এখন আমরা বের করব V02 যেটা হচ্ছে এইটা, তাই তো? তাহলে V02টা দেখেন, এর আগে আমার ফর্মুলা কি ছিল? 1 প্লাস RF বাই R1 ইন্টু V2 বা V3 যেটাই ছিল। কিন্তু এখন কথা হচ্ছে ধরেন V1 ধরে এরকম একটা সূত্র ছিল আগে। সো তখন এইখানে আমার সোর্স যুক্ত থাকতো, এইখানে কিন্তু সোর্স যুক্ত থাকতো, এবং এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, তাই না? এখন এখানে কয়টা রেজিস্ট্যান্স? 2টা। এবং তারা কিভাবে আছে? প্যারালালে না? স্যার এটা কি রেজিস্ট্যান্স R আর R2 দিয়ে দিবেন না নাকি? মানে এটা ধরেন R3 হইল, R1 R2 এটা ধরেন R3, আর এটা হচ্ছে V3 3 নাম্বার সোর্স। এটা R4 দিলেন, একটা নাম দিলেন। আমি জাস্ট বুঝাচ্ছি যে ডিফারেন্সটা কোথায়। এইটা নর্মালি কি হইতো, যখন এরকম ফর্মুলা ছিল এখানে জাস্ট আমার সোর্সটা থাকতো, এখানে একটা রেজিস্ট্যান্স থাকতো। কিন্তু এখন এখানে রেজিস্ট্যান্স কয়টা? ওরা কিভাবে আছে? তাহলে ওদের প্যারালাল বের করতে হবে না? 4 আর 1 এর প্যারালাল। 4 আর 1 এর প্যারালাল কত হয়? সেটাকে আমি যদি R01 যদি ধরি, তাহলে সেটা কত হবে? 2টা রোধের গুণফল ভাগ 2টা রোধের যোগফল, তাহলে 4/5। এটা হলো কি তাদের প্যারালাল রেজিস্ট্যান্স। তাহলে R01 এর রেজিস্ট্যান্স কত হবে? 0.8 না? 548। হ্যাঁ ঠিক আছে। R01 এটা কোনটা স্যার? এই যে এই দুইটার প্যারালাল। 801টা কি এই দুইটার প্যারালাল হবে না? কারণ নন ইনভার্টিং যখন ছিল তখন শুধুমাত্র কি একটা রেজিস্ট্যান্স থাকতো না এখানে, তাহলে এখন কি ওদের প্যারালালটা হিসাব করতে হবে। এরপরে আরেকটা ঝামেলা কোথায়? ডিরেক্ট এখানে সোর্স থাকতো, এখানে কি এবার রেজিস্ট্যান্স দিয়ে আলাদাভাবে সোর্স আছে না? আমার ভোল্টেজ কোনটার কাউন্ট হবে? এইটার না? তাহলে এখানে কি সূত্র অ্যাপ্লাই করতে হবে? ভোল্টেজ ডিভাইডার ল। তাহলে এটা যদি V হয় তাহলে এটাকে আমি নাম দিলাম V03 বা V3 নাম দিলাম এই ভোল্টেজটার V3। একটা তো কঠিন করাইতে হবে V3। তাহলে এখানে কি সোর্স ডিভাইডার ল পড়ে যাবে, তাহলে এটা কত আসবে? 30, যার দুই পাশের ভোল্টেজ তার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ওদের যোগফল 30 প্লাস 10 গুণ টোটাল ভোল্টেজ। টোটাল ভোল্টেজ কত? 8। তাহলে 3 ডিভাইডেড বাই 4 ইন্টু 8
কত হয় 2 গেল, তাহলে এখানে হচ্ছে 6। V3 কত আসবে 6 ভোল্ট। ক্লিয়ার? তাহলে এইটা 6 ভোল্ট পেলাম, তাহলে এই ভোল্টটা কি আসলে এই ভোল্টেজটা না, এই ভোল্টেজটাই কি বের করলাম এটা না, তাহলে এইটাই কি এটা, তাহলে আমার আউটপুট ভোল্টেজ V02টা কি আসবে 1 প্লাস RF এর ভ্যালু কত 2, R1 এর ভ্যালু কত, দুইটা প্যারালাল করে কত বেশি 0.8 ইন্টু কত আসবে 6, তাহলে এটা কত পাওয়া যায় 1 প্লাস এটা 8 দিয়ে গেলে কত 2 ইন্টু 10 ভাগ 8 4 2 5 2.5 ইন্টু কত 6, তাহলে 3.5 ইন্টু 6 3 6 18 21, তাহলে V02টা বের হলো। তাহলে মোট কি হবে V টোটাল সমান সমান V01 প্লাস V02, তাহলে কত আসবে 3.5 আগে বের করছিলাম, এবং নন ইনভার্টিং এর জন্য আসলো 21 ভোল্ট। সো আলটিমেটলি এইটা হবে আমার অ্যান্সার, এটা আসবে 24.5 ভোল্ট, এটা আসবে টোটাল আমার আউটপুট ভোল্টেজ। পরের বার নয়, এটা কি কষ্ট পেয়ে গেলেন নাকি সবাই? কষ্ট করেন, ম্যাথটা করেন, তারপর দেখা যাক। ক্লাস হচ্ছে এতটুকু পর্যন্তই। V3 -6 ভোল্ট, V02